কথা বলতে কি, যদি আমাদের আজকের যে ভয়াবহ সংকটটা চলছে, দেশের যে বর্তমান পরিস্থিতি, সবচেয়ে বড় পরিস্থিতি যেটা হলো, 1 নম্বর হলো দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব। 52 বছর আগে যে দেশটা রক্তস্নাত যুদ্ধের মাধ্যমে আমাদের শহীদ এবং আমাদের নারী পুরুষের, বিশেষ করে মেয়েদের লাঞ্ছনা, অনেক স্বামীহারা সন্তানহারা, আমাদের যে একটা বিরাট ইসের মধ্য দিয়ে, একটা জনযুদ্ধের মধ্যে দিয়ে যে দেশটা স্বাধীন হয়েছিল, যেদিন এই দেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে একজন সাধারণ মেজর, যার দেশপ্রেম যাকে ডাকতে সাহায্য করেছিল যে এখন সময় এসেছে আমাদের এই বর্তমান এই যে পাকিস্তানি যে বৈষম্য, তারা যখন সেটা হয়নি, একটা দেশ যখন একটা দেশের মধ্যে ধরেন, কিন্তু বর্তমান যে অবস্থা, সেই অবস্থা আমরা দেখতে পেলাম যে আমরা স্বাধীন হয়েছি এবং আজকে 52 বছর আমরা স্বাধীনতার জন্য আমাদের যে চাওয়া ছিল, আমাদের যে পাওয়া ছিল, সেটাকে আমরা পেয়েছি কিনা, আমরা করতে পেরেছি কিনা। আমাদের সবচেয়ে প্রথম ছিল বাংলাদেশে একটা ন্যায়ভিত্তিক শোষণ ব্যবস্থা, গণতান্ত্রিক অধিকার, মানুষের বেঁচে থাকার অধিকার, কথা বলার অধিকার, মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার। এবং সেটা আমরা এই মুহূর্তে সম্পূর্ণভাবে বাংলাদেশের বর্তমানে একটা সেবাদাস হিসাবে যারা ক্ষমতা দখল করে আছে, তারা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। আজকে সাধারণ মানুষ কথা বলতে পারছে, তারপরেও কিন্তু আওয়াজ উঠছে। আপনারা দেখেন আজকে মানুষ কিভাবে বেঁচে আছে, মানুষ আজকে ধুকে ধুকে মরছে। দ্রব্যমূল্য বৃদ্ধিতে তারা কিন্তু আর কথা বলতে পারছে না, কিন্তু তারা কোনো মতে বেঁচে আছে। আজকে আমরা কিভাবে বেঁচে আছি, আজকে দেখেন জনগণের যেখানে সম্পৃক্ত না, কারণ জনগণকে জোর করে আপনি কথা বললেই, কথা বলার অধিকার, যদি সে কথা বললেই তাকে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। শুধু নিক্ষেপ পরেও দেখেন সমগ্র বাংলাদেশে আজকে আওয়াজ উঠেছে। আপনারা বলছেন, কিন্তু আমরা দেখছি কিন্তু আওয়াজ উঠেছে। আপনারা যদি আজকে কোটা সংস্কারের ব্যাপারে যদি দেখেন, এই ছাত্ররা, তাদেরকে তো কোনো রাজনীতি দল তো তাদেরকে বলে নাই, কিন্তু তাদের মনে যে বিবেক। আমি পরশুদিন একটি মেয়ে, যেটা ডক্টর জহিদুর রহমান উনি বক্তব্যটা দিচ্ছিলেন, উনি একটা মেয়ের একটা ছোট্ট বক্তব্য উনি দেখালেন, আমি সেই একটা ইউটিউবে, যে মেয়েটা বলছে যে আমাদের এই সরকারের প্রতি কোনো আস্থা নেই, এই আদালতের প্রতি কোনো আস্থা নেই। এই মেয়েটার বয়স হার্ডলি 23-24 হবে। সে কিন্তু তার যখন আওয়ামী লীগ আজকে 15 বছর ধরে ক্ষমতায় আছে, এই 15 বছরে তার যখন ক্ষমতায় আওয়ামী লীগ আসে, তখন তার বয়স হতে 10-11 বছর ছিল। এবং সে কিন্তু এই 15 বছর কিন্তু আর কাউকে দেখে নাই। আওয়ামী লীগের প্রধানমন্ত্রীকে দেখেছে, তাদের সংসদ সদস্য, তাদের মন্ত্রী পরিষদ, তাদের সব কিছু সেটাই দেখেছে, এবং বাংলাদেশের বর্তমান অবস্থা দেখেছে। সেইখানে সেই মেয়েটার মনে কি করে এই যে আস্থা নেই, এবং এই যে তরুণ প্রজন্ম, তাদের মধ্যে এই যে আস্থা নেই, এই কথাটা কি করে? কারণ তারা দেখতে পাচ্ছে, তারা বুঝতে পারছে বাংলাদেশ আছে আজকে কোন ধ্বংসের দিকে ছুটে চলেছে। অবস্থার মধ্যে আজকে কিন্তু আওয়াজ উঠেছে, তারা আজকে প্রতিবাদ করছে, কারণ শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। আজকে দেখছে মেধার কোনো দাম নেই, আজকে দেখছে দুর্নীতি, আজকে দেখছে বিভিন্নভাবে দুর্নীতির মধ্য দিয়ে, লবিং এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে তারা আজকে সামনে যে তাদের যে জীবন, সেই জীবনটা অনিশ্চিত। আমরা একটা অনিশ্চিত দিকে ঢুকে চলেছি। সেখানে আজকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, মুক্তিযুদ্ধের শহীদদের কথা বলে আজকে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র হিসাবে আজকে সেই বাংলাদেশকে পরিচিতি লাভ করেছে। আজকে সারা বিশ্ব দেখছে। আপনারা দেখেছেন এই নির্বাচন আপনার 2011 থেকে শুরু হয়েছে ষড়যন্ত্র, যখন হয়তো 2 নেত্রীর কথা বলেছিল যে -2, কিন্তু না, তারা -1 এর পরিণতি তারা সেই সময় প্ল্যান করেছিল। সেই -1 এর জন্য আজকে বাংলাদেশের প্রধান নেত্রী
যার পিছনে লাখো জনতা ছুটে বেড়ায়, যিনি আজকে বাংলাদেশে যদি বাইরে থাকতে পারতেন, যাকে আজকে মিথ্যা মামলায় কারাগারে ঢুকানো হয়েছে, তিনি যদি বাইরে থাকতেন তাহলে কিন্তু দেখতেন বাংলাদেশ সেই স্বাধীনতা নিয়ে, গণতন্ত্র নিয়ে তিনি সেইভাবে মাথা উঁচু করে যে উন্নয়নের রাষ্ট্রী টেনে তুলে চলেছেন বাংলাদেশকে, সেই নিয়ে কিন্তু বাংলাদেশকে মাথা উঁচু করে থাকতো। যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1975-এর পরে যেভাবে বাংলাদেশকে মাত্র 3.5 বছরের মধ্যে বাংলাদেশকে একটা আত্মনির্ভরশীল জাতি হিসেবে পরিচিত করিয়েছিলেন, কারণ তিনি ছিলেন দেশপ্রেমী, তিনি ছিলেন গণতান্ত্রিক, তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বাংলাদেশে গণতন্ত্রকে আবার বাংলাদেশে গ্রামে গঞ্জে হেঁটে বেরিয়ে জনগণের কাছে গিয়ে জনগণের সাথে নিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে আবার পুনঃপ্রতিষ্ঠা করেছিল, মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিল, শিক্ষা ব্যবস্থা, শ্রম ব্যবস্থা। তিনি একটা কথা বলেছিলেন, আমাদের পররাষ্ট্র নীতি হলো সবাই আমাদের বন্ধু, আমাদের প্রভু কেউ নাই। কিন্তু আজকে আমাদের প্রভু আছেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, যেটা আজকে আপনারা সবাই বলছেন। আমরা তো ভারতের বিরুদ্ধে না, ভারত আমাদের এক সময় সাহায্য করেছিলেন মুক্তিযুদ্ধের সময়, আমরা তো তাদেরকে আমাদের কোনোদিন আমরা তো বিরোধ মনে করি নাই। কিন্তু তার আগ্রাসী শক্তি, তার যে দাদাগিরি, এবং আজকে আমাদের আমাদের যে বর্তমান যে সরকার, যারা আজকে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র করছে, বাংলাদেশকে সেবা দাস বানিয়ে, বাংলাদেশের অঙ্গরাজ্য বানিয়ে যারা চিন্তা ভাবনা করছে ক্ষমতায় থাকার, এবং তাদের কোটি কোটি টাকার, যারা কোটি টাকার দুর্নীতির মাধ্যমে যারা কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, আপনারা যদি দেখেন, এই যে আজকে বেনজির, এই যে আজকে রাজীব, এই যে আজকে কি বলে মতিউর, এই যে আজকে ড্রাইভার কি আবেদ আলী, বিভিন্ন রকম বেরোচ্ছে, এই যে আজকে সাবরিনা, কালকে দেখলাম সাবরিনা শাহেদ, আমরা অনেক কিছু দেখেছি। এরা কি দুর্নীতি করেছে? তারা কেন দুর্নীতি করতে পারলো? তাদের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। আজকে বাংলাদেশের আজকে অর্থনীতি শেষ হয়ে পড়েছে, কিন্তু সেখানে এই কোটি কোটি টাকা আমার কোথায় গেল? বিদেশে গেল। তারা কিভাবে করতে পেরেছে? এবং তারা দুর্নীতি করার পরে তারা কিন্তু সবাই পালিয়ে গেছে, কেউ কিন্তু বাংলাদেশে নাই। আজকে যখন আমি যদি বাইরের রাষ্ট্রে যেতে চাই, আমাকে 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে থাকতে হয়, কারণ আমাকে যাওয়ার পারমিশন দেওয়া হয় না। বিএনপির যে কোনো নেতা যদি বাইরে যায়, তাদেরকে কিন্তু এরকম এয়ারপোর্টে 2.5 ঘন্টা 3 ঘন্টা, এবং কোনো সময় তাদেরকে যেতে দেওয়া হয় না। পরে হাইকোর্টের কাছে আবেদন করে আজ হয়তো যাওয়া হয়। তো সেইখানে কেমন করে এরা পালিয়ে গেল? আজকে সবচেয়ে মজার ব্যাপার, একটু আগে আমি আজকে পেপারে দেখছিলাম, 700 কোটি টাকা সিটি কর্পোরেশন নিয়েছে, অথচ জলাবদ্ধতা বাংলাদেশ ডুবে গেল। ঢাকা শহর কালকে বৃষ্টিতে ডুবে গেল। কেন ডুববে না? আপনি যেখানে খাল বিল নদী আছে, নদীর পাড় আছে, সব কিছু আছে, আওয়ামী লীগের সংসদ সদস্য অথবা প্রভাবশালী আওয়ামী লীগের নেতা অথবা এলাকার চেয়ারম্যান, তারা, আমি সেদিনও বললাম, খুলনা এবং বাগেরহাটে চারিপাশে সুন্দরবনকে ধ্বংস করে, আমাদের পরিবেশকে ধ্বংস করে, জীববৈচিত্র্য ধ্বংস করে তাদের রিসোর্ট গড়ে উঠছে, তাদের বিভিন্ন রকম কি বলবো বাড়ি ঘর তোলা হচ্ছে। আমি সংসদ সদস্য হলেই আমার 5-6টা বাড়ি থাকতে হবে, আমার অমুক থাকতে হবে, আমি কোটি কোটি টাকা ইনকাম করব, আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন থেকে শুরু করে সবার নামে টাকা থাকবে। আজকে এই অবস্থা বাংলাদেশে। আর শুধু কি তাই, আজকে আপনারা বলছেন এই যে ছেলেপেলেদের উপরে কালকে দেখলাম পুলিশি হামলা হয়েছে। বাংলাদেশের বর্তমান সরকার আমার যে সন্তানদের রক্তস্নাত হয়ে তবু তারা ক্ষমতায় থাকবে, সন্তানদের রক্তের উপর পা দিয়ে, জনগণের জীবনের উপর পা দিয়ে, জনগণের বুকের উপর পা দিয়ে তারা উন্নয়ন প্রকল্প করছে। কি উন্নয়ন প্রকল্প করছে? সেই টাকা, প্রকল্পের টাকা কোথায় যাচ্ছে? অর্ধেক টাকা জনগণের ট্যাক্সের টাকা, সেই টাকা জনগণের ঘাড়ের উপর থেকে আপনারা তুলছেন, আর বাকি টাকা আপনারা লুটপাট করে নিয়ে যাচ্ছেন। আজকে আমাদের প্রধানমন্ত্রী, আমি বলতে চাই না কিভাবে আজকে যে পর এই যে আমাদের
পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, আমরা আমরা ভারতকে নিয়ে কিন্তু আমরা কথা বলতে চাই না, কারণ আমরা মনে করি সবাই আমাদের বন্ধু হবে, কিন্তু আমরা কারো দাস হব না। সেইখানে তিনি ছুটে গিয়েছেন দুইবার ছুটে গিয়েছেন উনি দর্শন, এবং ছুটে গিয়ে কি করলেন, যে তিস্তা, সেই তিস্তা প্রকল্প, অন্যান্য তো আপনার 10টা চুক্তি, যে কথাটা আজকে এখানে আসছে, যে এমইও 2টা স্বাক্ষর হয়েছে, এমইও তো মানে 8টা এবং 2টা চুক্তি স্বাক্ষর হয়েছে। যাই হোক, এটা তিনি তিস্তা প্রকল্প আজকে ইন্ডিয়াকে বললেন করবেন। যে তিস্তার পানি আমরা পাচ্ছি না, উত্তরাঞ্চলে শুকিয়ে যাচ্ছে, আবার যখন 54টা আন্তর্জাতিক নদী যেটা আছে তার কোনো পানি আমরা পাচ্ছি না, অথচ ফেনী নদী সম্পূর্ণভাবে আমাদের। সেই ফেনী নদী থেকে সেই পানি তাদেরকে পানি পান করার জন্য সেই ফেনী নদীর আপনি পানি তাদেরকে ভারতকে দিয়ে দিয়েছেন। আর এদিকে যে গঙ্গার পানি আমরা পাইনি, ফারাক্কা, আপনার যে মনে আছে 71 পরে যে চুক্তি করেছিলেন শেখ মুজিবুর রহমান আমাদের, উনি চুক্তি করে সেটাতে গোলামের, আমরা যে গোলাম দাস হয়ে গেছিলাম, ঠিক এই চুক্তিটাও আমরা আরেকটা আবারও গোলাম হয়ে গেলাম আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রে। কিন্তু এটা কি বাংলাদেশের জনগণ হতে দেবে? দেবে না, কখনোই দেবে না। কারণ আজকে এই যে ইউথ ফোরাম আপনারা এখানে করছেন, বিভিন্নভাবে যেখানে আপনি যান, প্রতিটি জনগণের মনে একটাই কথা, কিসের উন্নয়ন প্রকল্প, এত যে আপনার মেট্রো রেল, এত যে আপনার কি হাইওয়ে এক্সপ্রেসে করেছে, তাতে কি লাভটা কি হয়েছে? যানজট, জলাবদ্ধতা, আপনি নদী নালা বন্ধ করে দখল করে মানুষের বুকের উপর পা দিয়ে আপনি তাদের বুকে পেরেক বেঁধে আপনি আপনাদের সুখ খুঁজছেন, সেটা তো হতে পারে না। বাংলাদেশ কারো দাস হতে পারে না। বাংলাদেশ শহীদদের রক্ত হয়েছে, যে রক্ত ছিল আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে রক্ত আমার ভাইয়ের, আমার মায়ের, আমার সন্তানদের, আমার বোনদের, তাদের সেই রক্ত কখনো বৃথা যাবে না। কাজে আজকে সমগ্র আমাদের এখন একটাই কাজ, আমাদের শুধুমাত্র যেটা আমরা বারে বারে, আপনাদের মনে আছে 1971 থেকে 75 পর্যন্ত ঠিক এইভাবে গুম খুন হত্যা অত্যাচার সবকিছু হয়েছিল, আপনাদের মনে আছে। আজকে দেখেন, আপনি যখন দেখবেন আপনি জঙ্গি নাটক হয়, আপনি দেখেন কিশোর গ্যাং, যে কিশোররা আমার সন্তান, যে কিশোররা ফুটে ওঠে ছোটবেলা থেকে মা বাবার সুন্দর একটা বাংলাদেশ কি ছিল, একটা ঐতিহ্যবাহী দেশ ছিল, যেখানে বিবেক ছিল, মূল্যবোধ ছিল, যে মূল্যবোধ হলো সততা, সম্মান, এবং সেটাই হলো বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় ঐতিহ্য, যার মাধ্যমে আমরা বড় হয়েছি, আপনারা বড় হয়েছেন, এবং আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছেন তারা বড় হবে। কিন্তু সেখানে সেই বিবেক বোধকে টাকা দিয়ে সম্পূর্ণভাবে দুর্নীতি ঢুকিয়ে সম্পূর্ণভাবে আজকে ধ্বংস করে দিয়েছে। এখন মানুষ বোঝে টাকা ছাড়া বোধহয় আমার কিছু করার নাই, মানুষ বোঝে অমুককে কথায় কথায় মেরে ফেলে। আজকে দেখেন আওয়ামী লীগে আপনার এক উপজেলা চেয়ারম্যানের যে নির্বাচন হয়েছে, কতজন মারা গেছে আপনারা যদি প্রতিদিন দেখেন। আপনি দেখেন, আপনার বলেন যে আপনার রাজনৈতিক বন্ধু হলো ভারত, আর উন্নয়নের বন্ধু চায় না। ভালো কথা, আমরা যদি রাজনৈতিক বন্ধু হবে, আমার ভাই বলেছেন সীমান্তে কেন হত্যা, কোন হত্যার প্রতিবাদ করতে পারছি না কেন? শেখ হাসিনা ফিরে আসার পরেও তো লালমনিরহাটের নাটকটা কোথায় গিয়ে যে রিসেন্ট 2জনকে খুন করা হয়েছে। আর যে মাদক, যে কথা আমাদের আব্দুল কাদের গনি সাহেব বলেছেন, আমি কালকে না গত পরশু আমি খবরের কাগজে, এগুলো কিন্তু সব খবরের কাগজে রিপোর্ট, সেই খবরের কাগজে কিন্তু তারা বলেছেন সংসদ সদস্যরা স্বয়ং এবং প্রশাসনের ওসি থেকে শুরু করে মানে নির্দেশে এই মাদক গুলিবিদ্ধ আমার সাধারণ জনগণ, যারা পেটের ধান্দায় 2টা পয়সা পাওয়ার জন্য যারা হয়তো এই কাজটা করতে রাজি হয়। আপনারা দেখেন, আমি এই যে সংসদ সদস্য ঝিনাইদা যে মারা গেলেন, কি আজিম সাহেব, আনারুল আজিম, তার মৃত্যুর পরে কি বেরোলো? কোটি কোটি টাকার সোনার পাচার, অর্থাৎ, এবং সেই সোনার জন্য সঙ্গে যুক্ত আছে আপনার যশোর থেকে খুলনা বা যে নিরাপত্তা বাহিনী
যে সাক্ষা করেছে, আমার দেশের জন্য যুদ্ধ করেছে, সেই সেনা সেই আজকে পুলিশ প্রশাসনে অভিযুক্ত করে কিন্তু বিচার ছিল তাদেরকে সেই হত্যা। আমাদের প্রয়োজন এখন সরকার খেলা করছে নানা রকম আজে বাজে, বিশেষ করে সাধারণ সম্পাদক যেসব কথাগুলো বলে সেই কথাগুলো হলো একটা কোনো রাজনৈতিক কথা না, কারণ তাদের কোনো রাজনীতি নাই, রাজনীতি শেষ হয়ে গেছে। কিন্তু তারা অন্যকে তুচ্ছ করে যেসব কথা বলেন, আর যে খেলা তারা খেলায় নেমেছেন এই খেলা কিন্তু বড় সাংঘাতিক। এই যে লেভেল অবস্থাটা ওনারা করেছেন, এই যে হজবরল, এই হজবরলের মধ্যেই কিন্তু আমার সত্যিকারের সূর্য উঠবে, কারণ আমাদের সামনে আছে তরুণ প্রজন্ম। আমরা প্রবীণ হয়ে গেছি, কিন্তু এই তরুণ প্রজন্ম কিন্তু দেখেন এখনো কিন্তু তারা হুঙ্কার ছাড়ছে এবং তারাই ঐক্যবদ্ধ হবে। আমার মনে হয় আমাদের যেসব রাজনৈতিক দলগুলো আছে সকলের আজকে ঐক্যবদ্ধতা প্রয়োজন। আজকে শুধু আমি না কিংবা আমার পাশে আরেকজন না, সবাইকে নিয়ে নামতে হবে মাঠে। জনগণ আসে, কিন্তু তাদেরকে সেই ঐক্যের ডাক দিয়ে বিপদের মুখে দাঁড়িয়ে যুদ্ধ করা, সেটাই হলো আমাদের আজকের দিনের প্রধান কাজ। তাই ভাইরা, আমি বেশি আর কিছু বলতে যাচ্ছি না, বললে কোন ইস্যুতে কথা বলবো সেটা যেন শেষ করা যায় না। তেমনি আজকে যে অসম চুক্তি যেটা হয়েছে, যেই চুক্তি আমরা বাংলাদেশের জনগণ বাংলাদেশের ভিতর দিয়ে রেল চালু করার, যে আমাদের নিরাপত্তা বিঘ্নিত করা এবং জনগণকে অন্ধকারে রেখে সেটা আমরা করতে দেব না। হয়তো আমার প্রধানমন্ত্রী যিনি অবৈধভাবে আজকে নির্বাচনের বাইরে, যিনি জোর করে যারা ক্ষমতায় আছেন, তারা পরিষ্কার করবেন কোথা থেকে কি হচ্ছে, তারপরে সেই কথা বলবেন, পরিষ্কার করবেন। তা নইলে বাংলাদেশ কিন্তু সাংঘাতিক জাতি, যারা মুক্তিযুদ্ধ করতে পারে, যারা হাসতে হাসতে স্বামী সন্তানদের এগিয়ে দিতে পারে, যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করে না, সেখানে আমি ভগবান কিংবা আমি সব, এটা কিন্তু হতে পারে না। আমাদের আছে আল্লাহ তাআলা। নিশ্চয়ই আমরা আমাদের এই যে যুদ্ধ এখন চলছে, এই যুদ্ধে আমরা জয়লাভ করব। সবাইকে ধন্যবাদ। আপনারা এখন এগিয়ে চলুন, সবার কাছে, ঘরে ঘরে, গ্রামে গঞ্জে আপনারা সবাইকে সংঘবদ্ধ করুন।